সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। কয়েকটা দিন আমরা বন্ধ পেলাম পড়া থেকে। আজকে আমরা আবার চলে আসলাম, আবার পড়ার মধ্যে ঢুকে গেলাম। যদিও সবাই একটু বোরিং বোরিং লাগার কথা, অসুবিধা নেই, একটু তো পড়তে হবে। যাই হোক, আজকে আমি তোমাদেরকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গতিবিদ্যার আরেকটা টপিক, সেটা হচ্ছে প্রাস। এই টপিকটা তোমাদের জন্য একেবারে নতুন একটা টপিক। এতদিন যেগুলো পড়িয়েছিলাম সেগুলো তোমার এসএসসি লেভেলের সাথে মিল ছিল, অর্থাৎ সাদৃশ্য ছিল। আজকে যে টপিকটা আমি পড়াবো সেটা সম্পূর্ণ আলাদা একটা টপিক। এটা বুঝাও খুব সহজ, একটু বুঝলে, ভালোভাবে বুঝলে তোমরা আশা করি তোমরা সলভটা করতে পারবে, এবং এর উপর যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসবে সেগুলো তোমরা অনায়াসে করতে পারবে। আজকে টপিক যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রাস। তাহলে আমরা কিন্তু সবসময় আমি একটা কথা বলি যে ধরো আমরা শুধু বিজ্ঞানের মানুষ বলেই কিন্তু বিজ্ঞানটাকে চিনি তা কিন্তু নয়। বিজ্ঞানটাকে আমরা অনেকভাবে দৈনন্দিন লাইফেও চিনি, বাট আমরা ওটা যে বিজ্ঞান সেই জিনিসটা বলতে পারি না। ঠিক আছে, একমাত্র আমরা বিজ্ঞান সাবজেক্টটা নিয়ে পড়ছি বলে আমরা বলতে পারছি যে না, এটা একটা বিজ্ঞান, এটা একটা পদার্থবিজ্ঞান, এটা একটা রসায়ন বিজ্ঞান, এটা একটা জীববিজ্ঞান। এই ক্যাটাগরিগুলোতে আমরা ফেলছি আমাদের দৈনন্দিন লাইফের কাজগুলোকে। ঠিক আছে, এইভাবে আজকে এই টপিকগুলোর মধ্যে আমাদের খেলাধুলা বলো, আমাদের বিভিন্ন রকমের কাজ বলো, ওগুলোর মধ্যে জড়িত আছে এই টপিকটা। এতদিন যা পড়েছি তাও ছিল, এই টপিকটাও আছে, এই টপিকটা ওইভাবে জড়িয়ে আছে। তাহলে আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে, বলেছি কি প্রাস। প্রাস জিনিসটা কি? প্রথমেই ধরো, প্রাস হচ্ছে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে সেটি যেই দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় প্রাস। অর্থাৎ আমি কি বলেছি, কোনো বস্তুকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করলে বস্তুটি অনুভূমিকের সাথে যে দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে কি প্রাস। হ্যাঁ, তাহলে আমাকে এখন তো সরাসরি কোয়েশ্চেন করার কোনো উপায় নেই, না হলে আমি করতাম তোমাদেরকে যে কোনটা বলো। তাহলে এই প্রাসটা কোনটা? দেখো, একটা বাচ্চা একটা বলকে থ্রো করলো। হ্যাঁ, সে তার এই জায়গা থেকে থ্রো করলো। আমি ধরো একটা বল থ্রো করলাম। হ্যাঁ, থ্রো করার পরে দেখো, আমি কিন্তু থ্রো করছি, আমি জানছি না, আমি বিজ্ঞানের মানুষ বলে জানছি। আমি যদি জেনারেল মানুষ হই, যে আমি বিজ্ঞানটাকে জানি না সেরকম মানুষ হিসেবে বলছি আমি বলটাকে থ্রো করছি, কিন্তু আমি সেই বলটা থ্রোয়িং এর মধ্যে একটা বিজ্ঞান লক্ষ্য করছি। সেটা হচ্ছে প্রাস। কিভাবে? আমি যখন বলটাকে থ্রো করছি, আমার বরাবর হাত যখন নিয়েছি, বলটা এইভাবে ছিল হরিজন্টালি, যখন আমি থ্রো করলাম তখন আমার কি হচ্ছে, অনুভূমিকের সাথে যদি ধরে অনুভূমিকের সাথে তির্যকভাবে পড়ছে। ঠিক আছে, এবং নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করছে। তার মানে হচ্ছে ওইটা প্রাস। আমাদের প্রাসের সংজ্ঞার সাথে তা মিলে যাচ্ছে। একটা বুলেট তুমি চালাচ্ছ, বন্দুক থেকে বুলেট বের হলো, বুলেটের গতিটাও কিন্তু হচ্ছে প্রাস। বা কোনো একটা বেবিদের খেলনা দেখবে, এরকম বেবিরা শুয়ে থাকে কিছু খেলনা, তারপর দেখবে ওখানে ঝুলানো আছে, রোলিং করে বলগুলো যাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের প্রাস। এভাবে তারপরে পুকুরে ঢিল ছুঁড়লে ওটাও এক ধরনের প্রাস। আমরা বলছি ঢিল ছুঁড়ছে, আমরা সবাই জানি গ্রামের বাচ্চারা ঢিল ছুঁড়ছে। আমরা শহর থেকেও যারা বেড়াতে যায় পুকুর দেখলে ঢিল ছুঁড়ি বা এরকম, এই জিনিসগুলোতে কিন্তু বিজ্ঞান লুকিয়ে আছে। হ্যাঁ, তাহলে প্রাসটা কি? অনুভূমিকের সাথে কোনো বস্তুকে তির্যকভাবে নিক্ষেপ করলে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে প্রাস। আজকে এই প্রাসের অবস্থান, বেগ এবং তার যে কোণ আছে সেটা নির্ণয় করব আমরা। ঠিক আছে, এখন প্রথমে আমি একটা চিত্র এঁকে রেখেছি, একটু দেখো। এই যে দেখো, এই প্রাসটাকে ডিফাইন করতে গেলে আমাদেরকে যা প্রয়োজন সেটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। আমি প্রসঙ্গ কাঠামো কি ধরি? প্রসঙ্গ কাঠামো একটা সাপেক্ষে আরেকটা তুলনা করার জন্য আমাকে প্রসঙ্গ কাঠামোটা ইউজ করতে হয়। এখন এতদিন আমি যা পড়িয়ে আসছি তা হচ্ছে একমাত্রিক গতি ছিল, আর আজকে যা পড়াবো তার জন্য আমাকে মাস্ট বি কি লাগবে? প্রসঙ্গ কাঠামো লাগবে। প্রসঙ্গ কাঠামো ছাড়া আমি তাকে ডিফাইন করতে পারবো না, কারণ আমাকে XY প্ল্যানটা
অবশ্যই লাগবে। তাহলে XY প্লেন একমাত্র পেতে পারি আমি প্রসঙ্গ কাঠামো যদি ধরি। যদি আমি একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমি যে বলটা, ধরো আমি একটা বলটা থ্রোয়িং করছি, সেই বলটাকে আমি থ্রোয়ের গতিটা বিশ্লেষণ করতে যাচ্ছি। গতিটার অবস্থান কোথায় ছিল, বলটার অবস্থান কোথায় ছিল, বলটা ওই সময় কি ব্যাগে ছিল, বলটা যে ব্যাগে নিক্ষেপ করছি সেই কি ধরনের কোণ উৎপন্ন করলো, সেই জিনিসগুলো আমি বর্ণনা করতে চাচ্ছি, তার একটা ক্যালকুলেশন বের করতে চাচ্ছি। তাহলে আমাকে সেখানে দরকার কি প্রাসঙ্গ কাঠামো, অর্থাৎ আমি কি বলতে পারি প্রাস একটি দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, তাহলে এই প্রাসকে ধরো আমি একটা বলকে থ্রো করলাম, বলটা একটা নির্দিষ্ট দূরত্ব উঠে সে আবার কি করলো হরিজন্টাল প্লেনে পড়ে গেল। তাহলে যখন পড়ছে সেখান থেকে আমি যদি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু ধরি, তাহলে আমি যখন বলটা মারিনি, যখন আমার হাতে ছিল, তখন হচ্ছে আমি যদি ধরি তখনকার উলম্ব উপাংশ ওকে ধরছে y আর হরিজন্টাল উপাংশকে ধরছে x। তাহলে আমি কি জানি, আমি ম্যাডাম পড়িয়েছি তোমাদেরকে ভেক্টরের সময় যে একটা বস্তুকে দ্বিমাত্রিক ভাবে যখন প্লেনে ভাগ করা হয় তখন উলম্ব দিকে হয় সাইন থিটা এবং হরিজন্টাল দিকে হয় কস থিটা। ওকে, তাহলে কস থিটা এবং সাইন থিটা যদি থাকে তখন আমি যখন বলটাকে থ্রো করলাম, তাহলে আমি যখন বলটা থ্রোয়িং এর আগে ধরো তিনটা ধাপে হয়, একটা হচ্ছে বলটা থ্রোয়িং এর আগে, আর একটা হচ্ছে বলটা থ্রোয়িং এর পরে, তারপর আসবে অবস্থান, তারপর আসবে কোণ, ওই ক্ষেত্রে বেগ আসবে, বেগের পরে আসবে কি কোণে করছি, আবার আমি ওটা কোন অবস্থানে আছে ওই অবস্থানটার মান, এসব ধাপে ধাপে আসবে। তাহলে দেখো আমি যদি বলটা থ্রো করার গতিটা এখানে আঁকলাম, আমার যখন বলটা ছুরিনি আমার হাতে ছিল তখন আমি বলটাকে এখানে প্রসঙ্গ কাঠামো ভাগ করলাম, একটা এক্স প্লেনে ভাগ করলাম, একটা ওয়াই প্লেনে ভাগ করলাম। এক্স প্লেনে দিয়েছি ভি নট এক্স সাইন থিটা এবং ওয়াই প্লেনে দিয়েছি ভি নট সাইন থিটা এবং এক্স প্লেনে দিয়েছি ভি নট কস থিটা। তাহলে আমার এখানে আদি বেগ, অর্থাৎ যখন আমার বেগ ছিল না, টাইমও ছিল 0, আদি বেগের ক্ষেত্রে আদি বেগ এগের ক্ষেত্রে টাইম যখন 0 তখন ভি এক্স নট, প্রথমে হরিজন্টালটা করছি, ভি এক্স নট আদি বেগ, তাহলে কি হবে ভি নট, টোটাল গতিটা কি বেগটা কি ভি নট আদি বেগ, ভি নট কস থিটা থিটা নট, আর ভি উলম্ব দিকে হচ্ছে ভি ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট। এটা হচ্ছে কখন টাইম যখন 0-তে আছে। তাহলে এখন করলাম কি, আমি কিছু সময় পরে আমি বলটাকে থ্রো করলাম, থ্রো করার পরে বলটা কোথায় হচ্ছে, বলটা যেয়ে পড়ছে, তাহলে আমি এই পজিশনে, আমি বললাম যে এই পজিশনে যে কোনো মুহূর্তে, এই পজিশন বলো বা তার আগে পজিশন বলো তার পরের পজিশন বলো, আমার ব্যাগটা বের করতে হবে। তাহলে ব্যাগটা বের করার জন্য আমার কি দরকার, তখন তো ওই ব্যাগটা বের করব। তাহলে যখন টি সময়ে বল নিক্ষেপ করলাম তখন বেগ আসলো একটা, বেগটা হলো কি ভি এক্স ইকুয়াল টু হরিজন্টাল দিকে ভি এক্স নট ইকুয়াল টু ভি নট কস থিটা নট। তাহলে কি হবে থিটা নট টি সময়ে দিচ্ছি, যেহেতু হরিজন্টাল দিকে অভিকর্ষজ ত্বরণ নেই, তাহলে জি এর মান মাইনাস জিটি, গতির প্রথম সূত্র মাইনাস জিটি, জি এর মান নেই, তাহলে টিটা থাকলো মাইনাস জিটি বাদ, ভি ওয়াই নট ইজ ইকুয়াল টু ভি ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস জি টি। ঠিক আছে, এই দুইটা ইকুয়েশন আসে আমার। এখন উলম্ব দিকে একটা কথা বলি, যখন আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করি তার টেন্ডেন্সি কি, অভিকর্ষজ ত্বরণের কারণে তার টেন্ডেন্সিটা কি হয়, অভিকর্ষজ ত্বরণের কারণে সে নিচের দিকে পড়তে থাকে। ঠিক আছে, সে নিচের দিকে পড়তে থাকে। তাহলে আমার এইদিকে যখন যাচ্ছি
তাও পজিটিভ, এটা আছে তাও পজিটিভ। এখন বস্তুটা যখন উপরে উঠছে তা আবার নিচে নেমে আসছে, অর্থাৎ তখন কি করছে, অভিকর্ষ চেতনা কাজ করছে, তার টেন্ডেন্সিটা কি নিচের দিকে নেমে আসা, অর্থাৎ মাইনাস, হ্যাঁ নিচের দিকে অভিকর্ষ চেতনার দিকে নেমে আসা। জি এর মান কি 9.8। হ্যাঁ, তখন আমার এখানে কি হচ্ছে, মাইনাস আছে, মাইনাস জিটি দিলাম। ওকে, তাহলে এভাবে আসলো। এখন আমি বললাম যে এটা কোন অবস্থানের ক্ষেত্রে, পি অবস্থানের ক্ষেত্রে। তাহলে পি অবস্থানে আমার বস্তুটার বেগ কি হবে, তাহলে পি অবস্থানে বস্তুটার বেগ আমি বের করব। তাহলে পি অবস্থানে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, অবস্থানে বস্তুর বেগ ভি, ঠিক আছে, বস্তুর বেগ ভি। তাহলে আমরা ভিটা বের করছি, ভিটা পরম মান দিলাম, ভি ইজ ইকুয়াল টু কি হবে, রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বেগের মান। এটা কিসের মান, পি অবস্থানে বস্তুর বেগের মান। ওকে, এখন আমি বললাম যেহেতু বস্তুটার বেগ নির্ণয় করেছি, তাহলে ওই বেগে ওঠার জন্য তার একটা কোণ সৃষ্টি করেনি। ধরো আমি যখন টি সময়ে তাকে ছুঁড়ে মারলাম, তাহলে এখানে একটা কোণ সৃষ্টি হয়নি, অবভিয়াসলি হয়েছে। তাহলে এই কোণটা কিভাবে মান বের করব, তাহলে এই কোণটা বের করতে গেলে আমাকে কি আসে, অর্থাৎ কি দিয়ে আমরা কোণটা বের করতে পারি, ত্রিকোণমিতির ঢাল দিয়ে, অর্থাৎ ট্যানজেন্ট দিয়ে। তাহলে আমি যদি বলি কোণ থিটা এর মান কি দিয়ে আমরা বের করতে পারি, এই যে কোণে উঠলো সেটা আমরা কি দিয়ে বের করতে পারি, ট্যানজেন্ট দিয়ে। তাহলে ট্যানজেন্ট ইকুয়াল টু মানে কি, ঢাল। আমরা ম্যাথমেটিক্যালি তাকে কি জানি, ট্যানজেন্টকে ঢাল। ঢাল মানে কি, ট্যানজেন্ট ইকুয়াল টু ভি এক্স, সরি লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে হচ্ছে ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স, ভি ওয়াই ডিভাইডেড বাই ভি এক্স। অর্থাৎ আমি এখান থেকে কি বের করলাম, যখন আমার বস্তুটি ছুঁড়া হয়নি, অর্থাৎ আমি যে বলটার গতি বলছি, যখন বলটা ছুঁড়া হয়নি তখন আমার কি থাকে, আমরা গতিবিদ্যা অনুসারে জানি কি আদিবেগ, তখন টাইমটাও কি থাকে, টাইমটা 0 থাকে। তখন হচ্ছে কি আদিবেগের ক্ষেত্রে টাইম যখন 0, আমার কি হয়, আমি আমার বলটার গতিবেগটা কিসের দ্বারা, প্রাস যেটা বলছে একটা বলের গতিবেগকে প্রাস দ্বারা আমি ডিফাইন করছি, তখন প্রাসের জন্য আমাকে দরকার কি একটা প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ দ্বিমাত্রিক গতি। আমার বলটা যেটা ছুটছি সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, একটা প্রসঙ্গ কাঠামো দরকার, কারণ আমাকে অবভিয়াসলি মূল বিন্দুটা দরকার, যার জন্য আমাকে প্রসঙ্গ কাঠামোটা আনতে হচ্ছে। তাহলে বলের গতিকে দ্বিমাত্রিক গতি, প্রাস দ্বিমাত্রিক গতি, তো ওই বলের গতিটাকে আমি নির্ণয় করতে গেলে আমাকে ওই দ্বিমাত্রিক গতি দ্বারা তাকে বলের গতিটাকে ডিফাইন করতে হবে। তাহলে আমি আনলাম তাকে হরিজন্টালি এবং পারপেন্ডিকুলারলি ভাগ করলাম বলের গতিটাকে। আমার যখন আদিবেগ থাকে, আদিবেগকে আমরা ভি নট দ্বারা ডিফাইন করি, তারপর আমি হরিজন্টালের দিকে তার মান কি দিলাম, ভি নট কস থিটা, এবং পারপেন্ডিকুলারলি তার মান দিলাম ভি নট সাইন থিটা। এখন বলছি ওইখান থেকে আমার বলটা কি অবস্থানে কি বেগে আছে, ওই বেগে যাওয়ার সময় সে কোন উৎপন্ন করেছে, এগুলো বের করলাম। এগুলো কিভাবে বের করেছি, টি সময়ে বল নিক্ষেপ করলাম, তখন আমার মানটা কি হলো, ভি এক্স ধরলাম আমি। তার ভি এক্স মানে কি, ভি এক্স নট ভি নট কস থিটা নট টি, অর্থাৎ গতির প্রথম সূত্রটা ইউ মাইনাস জিটি যেটা হচ্ছে। তাহলে যেহেতু হরিজন্টাল কোনো ত্বরণ থাকে না, জি এর মানটা আউট হয়ে যাবে। Secondly, Vy equal to Vy not equal to V not sin theta not t minus gt. এখন বললাম কি আমি যে কোনো অবস্থানে বস্তুটা বেগ কত হবে, তাহলে বেগ যখন বের করতে যাচ্ছি, বেগ ইকুয়াল টু কে হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এখন বলছি ওই বেগে যাওয়ার সময় বস্তুটি যে কোণ তৈরি করেছিল তার মানটা কি হবে। কোণের মান আমরা কিভাবে করি, ত্রিকোণমিতির ট্যানজেন্ট ধারা, অর্থাৎ ঢাল দ্বারা বের করি আমরা। ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু কে, লম্ব ডিভাইডেড বাই ভূমি। আমরা লম্ব কি জানি, ভি ওয়াই, এবং ভূমি কি জানি, ভি এক্স। ওকে, ঠিক আছে। এবার আসো আমরা যেটা করব একটু, এবার আমরা এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরের জন্য আমরা মানটা বের করব, অর্থাৎ আমরা ভেক্টরের ক্ষেত্রে একটু চলে যাই। এটা কি হবে, ভেক্টরের ক্ষেত্রে যদি যাই আমরা অবস্থান ভেক্টরের জন্য,
এখন অবস্থান ভেক্টর নির্ণয়, এটাতে অবস্থান ভেক্টর নির্ণয় করব কোথা থেকে? এই বলের গতিপথ অর্থাৎ প্রাস থেকে। ঠিক আছে, অবস্থান ভেক্টর নির্ণয়। অবস্থান ভেক্টর নির্ণয়ের ক্ষেত্রে আমরা অবস্থান ভেক্টরকে ম্যাডাম করিয়েছি তোমাদের কি দ্বারা ডিনোট করে? আর দ্বারা ডিনোট করে। অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমরা কি জানি? অবস্থান ভেক্টরের মান √x² + y²। ঠিক আছে, এখন আমরা এখানে অবস্থান ভেক্টর, আমি ভূমির দিকে অবস্থান ভেক্টর পাচ্ছি কি দেখো, vx বরাবর x সমান কি পাচ্ছি? vx ইকুয়াল টু কি পাচ্ছি? vx, এখানে এই জায়গাটা যদি আমি একটা ও কিউ দ্বারা ডিনোট করি তাহলে ও কিউ ইকুয়াল টু কি পাচ্ছি? v0 cos theta naught। ঠিক আছে, v0 cos theta naught t, অর্থাৎ কি পাচ্ছে? s equal to vt আর কি, s equal to vt সূত্রটা আর কি। তাহলে y equal to কি পাচ্ছি? vy, তাহলে y এর মান কি? pq, অর্থাৎ v0 sin theta naught t মাইনাস, এখানে দেখো আরেকটা একটু করে সূত্রটা চেঞ্জ হয়েছে কেন? অর্থাৎ বস্তুটা যখন ছুড়বো অবস্থান ভেক্টর নির্ণয় করতে গেলে তখন আমার ত্বরণ যেটা কাজ করে সেটা কি ধরনের ত্বরণ? সুষম ত্বরণ। সুষম ত্বরণে একটা বস্তু যদি সুষম ত্বরণে চলে তখন আমরা গতির কোন সূত্রটা ইউজ করি? ut - ½ g2² সূত্রটা ইউজ করি। ওকে, এখানে তাহলে এখন আমি যদি অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে যাই তাহলে অবস্থান ভেক্টর r সমান কি ধরি আমরা? অবস্থান ভেক্টর r সমান আমরা ধরছি √x² + y²। ঠিক আছে, x² + y²। এখন যদি এই অবস্থান ভেক্টর, আমি বলি কি অবস্থান ভেক্টরকে এই যে তীর চিহ্ন দ্বারা ডিনোট করলাম, এটা আমাদের সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, থিটা প্রাইম কোণ উৎপন্ন করেছে। ওই অবস্থান ভেক্টর কত কোণে গেছে? তাহলে আমি কি করব? tan থিটা প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে? তাও আমার কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, y ডিভাইডেড বাই x, y ডিভাইডেড বাই কি হবে? x। ওকে, তাহলে অবস্থান ভেক্টরের মানটা আমি এখানে একটু করে চেঞ্জ করে পাশাপাশি লিখি, ভেক্টর ইজ ইকুয়াল টু একটু পরম মান তো তারপরে আর হয়ে যাবে শুধু। তাহলে বুঝলাম অবস্থান ভেক্টরটা নির্ণয়, অবস্থান অর্থাৎ এই বস্তুটা কোন অবস্থানে আছে সেটা নির্ণয় করার জন্য আমার x এবং y প্লেন দরকার ছিল। x সমান হচ্ছে vx, এটাকে ধরলাম ও কিউ, এটার মান হচ্ছে v0 cos theta naught t, vs equal to vt এর সূত্র, y equal to vy, তার মানে হচ্ছে লম্বালম্বি ভাবে pq v0 sin theta naught t - ½ gt²। অর্থাৎ একটা বস্তু যখন একটা নির্দিষ্ট গতিতে চলে তখন তার কি হয়? সুষম ত্বরণে চলছে। অর্থাৎ এখানে বস্তুটি কি চলছে? সমত্বরণে নয়, সুষম ত্বরণে চলছে। তার জন্য আমার সূত্র হয়েছে কোনটা? v0 sin theta naught t - ½ gt²। এখানে আমি অবস্থান ভেক্টরটা নির্ণয় করার জন্য অবস্থান ভেক্টরটা নির্ণয় করলাম। তোমরা ভেক্টরে ম্যাডাম পড়িয়েছে তোমাদেরকে অবস্থান ভেক্টরটা কিভাবে নির্ণয় করবে। তাহলে অবস্থান ভেক্টরটা হচ্ছে কি x² + y²। যদি তিনটা প্লেন থাকতো x² + y² + z² হতো। ওকে, আর ওই অবস্থান ভেক্টর যে থিটা কোণটা উৎপন্ন করেছে সেটার মান হচ্ছে y ডিভাইডেড বাই x। এবার আসো এখান থেকে আমি কি করব? আমার যে প্রাস বলছি, এতক্ষণ বলছি আমি প্রাস জিনিসটাকে, অর্থাৎ আমি আবার একটু বলি, কোন বস্তুকে অনুভূমিকের সাথে যদি তির্যক ভাবে নিক্ষেপ করা হয় এবং বস্তুটি যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে প্রাস। এই প্রাসের সমীকরণটা, এই যে বস্তুটা করছি আমি, এটাকে যে প্রাস বলছি, নিক্ষেপ করছি, তার সমীকরণটা কি? তার সমীকরণটা কিভাবে বের করব? দেখো আমার এখানে এটাকে এই যে অবস্থান ভেক্টরের দুইটা সমীকরণ বের করেছি না অবস্থান ভেক্টর নির্ণয় করার জন্য, তার সমীকরণগুলোকে আমি 1 এবং 2 দিলাম। তার জন্য আমাকে কি দরকার? টাইমের দরকার। তার জন্য টি এর মানটা বের করে নিচ্ছি আমরা। তাহলে কি হবে? s = v0 cos theta naught, এখানে দিলাম 3 নম্বর সমীকরণ। আর এখানে আমি কি বসাবো এখন? 2 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই দেখি, টি এর মান বসিয়ে
2 নম্বর সমীকরণটা থেকে। ওকে, 2 নম্বর সমীকরণটা যখন বসাচ্ছি y ইকুয়াল টু আমরা পাচ্ছি v0 sin theta naught, t এর মান বসাচ্ছি x ডিভাইডেড বাই v0 cos theta naught, ঠিক আছে, মাইনাস হাফ g, আবার t এর মানটা বসাচ্ছি x ডিভাইডেড বাই v0 cos theta naught হোল স্কয়ার। এখন আসো v0 sin theta naught একে টানছি, তো এই v0 কাটা আছে, আউট করে দিতে পাচ্ছি, cos theta naught একসাথে এনে x কে বাইরে রাখলাম, হাফ g x স্কয়ার ডিভাইডেড বাই v0 cos theta naught, অর্থাৎ v স্কয়ার দিয়ে দিতে পাচ্ছি, cos স্কয়ার কে টেনে দিতে পাচ্ছি এভাবে করে, ঠিক আছে। এটা কি tan theta, আমরা কি জানি ত্রিকোণমিতিতে sin theta ডিভাইডেড বাই cos theta ইজ ইকুয়াল টু tan theta, তাহলে tan x মাইনাস হাফ g x স্কয়ার ডিভাইডেড বাই v0 স্কয়ার cos স্কয়ার theta naught, ঠিক আছে। এখন আমি যদি ধরি এই tan theta কে ধরি tan theta, ওকে যদি আমি b ধরি এবং একটু করে এ পাশে লিখি তাহলে সমীকরণটা ফিল আপ করতে সুবিধা হবে আমার। যদি tan theta ধরি, tan theta is equal to b এবং ফুল হাফ g ডিভাইডেড বাই v0 স্কয়ার cos স্কয়ার theta is equal to যদি c ধরি, তাহলে আমার কি আসে দেখো, y equal to bx minus কি আসে cx স্কয়ার। এটা কিসের সমীকরণ? আমরা সবাই জানি এটা প্যারাবোলা সমীকরণ। ওকে, প্যারাবোলা সমীকরণ, অর্থাৎ প্রাসের গতিপথটা কি হচ্ছে, একটা প্যারাবোলা সমীকরণ, অর্থাৎ প্রাসটা কিভাবে চলে, একটা প্যারাবোলার সমীকরণ চলে। প্রাসের সমীকরণ কোনটা, এটা, এবং ওকে যদি আমরা ডিনোট করি এটা প্যারাবোলা সমীকরণের মতো সাদৃশ্যপূর্ণ হয়। ওকে, অর্থাৎ প্রাসের গতিপথটা আমরা প্যারাবোলা সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারছি। ওকে, আচ্ছা, এবার আসবো আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবার এই প্রাসেরই একটা বস্তু যখন উঠছে সেটা সর্বোচ্চ কতটুকুতে উঠছে, কতক্ষণ ধরে সে ওই অবস্থানটাতে বিচরণ করছে, যেটার একটা নাম হচ্ছে উড্ডয়ন কাল, এবং সর্বোচ্চ কত সময় লাগছে, এবং এর অনুভূমিক পাল্লা জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করবে। এই চারটা খুব মেন থিম এই টপিকটাতে, এই চারটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করছি। দেখো আমার নেক্সট ইয়েতে দেখো, আমরা এবার যে চারটা জিনিস নিয়ে আলোচনা করব বলেছি সেটা হচ্ছে প্রাসের চারটি ইম্পর্টেন্ট অংশ আছে। প্রাসটা যখন আমরা বর্ণনা করি সেখানে চারটি জিনিস লুকিয়ে আছে, যে জিনিসগুলো হচ্ছে আমি এখানে লিখে রেখেছি, একটু দেখো। সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বাধিক উচ্চতা, বিচরণ কাল এবং অনুভূমিক পাল্লা। আমি একটা একটা করে ডিফাইন করে যাব, কিভাবে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়টা বের করব, সর্বাধিক উচ্চতাটা বের করব, অনুভূমিক পাল্লা বের করব এবং বিচরণ কালটা বের করব। প্রথমে আমি যেটা এনেছি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, এই চারটা ট্রাম বের করার জন্য আমাকে কার হেল্প নিতে হবে, গতির সমীকরণগুলোর হেল্প নিতে হবে। তাহলে প্রথম টার্মটা বের করার ক্ষেত্রে আমি গতির ফার্স্ট সমীকরণটাকে ইউজ করেছি, অর্থাৎ vy v0 gt। ওকে, gt। এখন আমরা একটা জানি কি, একটা জিনিস আগেও পড়িয়েছি, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় বস্তুর বেগ শূন্য হয়। কেন শূন্য হয় বলো? অর্থাৎ যখন একটা বস্তু আমি একটা উপরের দিকে ছুড়ে দিলাম, সেটা কি করে আবার ফল করলো? হ্যাঁ, তাহলে আমি যদি ওই উচ্চতাটা মাপতে যাই তাহলে ওইখানে দেখা যাবে কি ও একটা নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর সে আবার ফল ড্রপ করে, ঠিক আছে, ফল করছে, তখন ওই উচ্চতাতে বস্তুর বেগটা কিন্তু শূন্য হয়। কেন শূন্য হয়? আমি যে বেগে ছুটছি ওখানে যেয়ে
একটু সামান্য থেমে আবার সে পড়তে শুরু করে, অর্থাৎ ওখানে ব্যাগটা শেষ হয়ে যায়। ওটা কিন্তু আমাদের সাধারণ চোখে ধরা পড়ে না। ঠিক আছে, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, বিজ্ঞানীরা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে এই জিনিসটা বের করেছে। অর্থাৎ ওখানে যে একটু থেমেই আবার বস্তুটা কিন্তু পড়ে, তার জন্যই বলবে সর্বাধিক উচ্চতায় বস্তুর বেগ 0 হয়। এখন বলেছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় ওখানে কি টাইমটা লেগেছে। তাহলে আমি প্রথম সূত্রটাকে দেখছি vy = v0 - gt। যদি আমি vy = v0 - gt তে, ঠিক আছে, জিটি তে আমি কি দিলাম, জিটির ওখানে আমি সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বস্তু বেগ 0 হয়, অর্থাৎ vy = 0 ধরি, তাহলে আমার সমীকরণটা দাঁড়ায় কি 0 = v0 - gt। তাহলে v0 এর মান এখানে কি আসছে, সর্বাধিক উচ্চতা যেহেতু বলছি, এখানে একটু ঠিকভাবে লিখি, v0 sin θ0 - gt। টি ম্যাক্সিমাম বের করব, অর্থাৎ এখানে কি বের করব আমরা, টি ম্যাক্সিমাম। অর্থাৎ তাহলে টি ম্যাক্সিমামকে আনি, জি টি ম্যাক্সিমাম অপোজিটে নিয়ে আসলাম, থাকে কি v0 sin θ0। তাহলে কি আসে, টি ম্যাক্সিমাম সমান কি আসছে, টি ম্যাক্সিমাম সমান আসছে v0 sin θ0 ডিভাইডেড বাই জি। অর্থাৎ সর্বোচ্চ সময় কিসের সমানুপাতিক, আদি বেগের সমানুপাতিক। অর্থাৎ আমি সর্বোচ্চ উচ্চতা ওঠার সময় কোনটা, এই জিনিসটা। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও, একটু ভালো করে দেখো না। এবার আমি তোমাদেরকে যেটা দিব সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতাটা। সর্বাধিক উচ্চতাটা কিভাবে নির্ণয় করা হয়, সর্বাধিক উচ্চতাটাতেও ক্ষেত্রে আমি একইভাবে নির্ণয় করব সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে। তাহলে দেখো সর্বাধিক উচ্চতাটা কিভাবে নির্ণয় করছি। আমি এখানে একটু মুছে দিলাম, হেডিংটা একটু চেঞ্জ করে দিব। হেডিংটা আমি লিখবো কি, সর্বাধিক উচ্চতা। ঠিক আছে, তাহলে সর্বাধিক উচ্চতাকে আমরা ডিনোট করছি কে দ্বারা, এইচ ম্যাক্সিমাম দ্বারা। তাহলে এই ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা অর্থাৎ সরণটা বলছি, তাহলে আমি গতির কোন সমীকরণটা নিতে পারি, গতির সমীকরণ নিব কোনটা, ভি ওয়াই স্কয়ার ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2g এইচ ম্যাক্সিমাম। ওকে, 2g এইচ ম্যাক্সিমাম। তাহলে আমি আবারও সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগটাকে 0 ধরলাম। বস্তুর বেগটাকে যখন 0 ধরছি, তাহলে vy = 0 হয়। তাহলে আমার এখানে বেসিক্যালি 0 হয়ে যায়। আবার তাহলে কি থাকে, v0 sin θ0 - 2g h ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে আসো 2g h ম্যাক্সিমাম = v0 sin θ0 equal to h maximum equal to হচ্ছে v0 sin θ0 divided by 2g। অর্থাৎ h maximum এর মান কত, v0 sin θ0 divided by 2g। একটু ভালো করে দেখে নাও। এরপরে আমরা যেটা আসবো, এখানে একটু আচ্ছা সরি, এখানে একটা স্কয়ার আছে, একটু লিখতে ভুল হয়েছে, v0 স্কয়ার sin স্কয়ার, টোটালি স্কয়ার দিলে 5 হয়ে যাচ্ছে। ওকে, টোটাল স্কয়ার দিলে হয়ে যাচ্ছে। ওকে, এবার আসছে আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে বিচরণ কাল। অর্থাৎ বিচরণ কালটা হচ্ছে না, সে কি সময় পর্যন্ত একটা বস্তুকে যখন নিক্ষেপ করছি, নিক্ষেপ থেকে আবার সে তার আগের অবস্থানে পড়ছে, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, সেই ওই যে উঠা এবং নামার মধ্যবর্তী সময়টা, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত সে ভাসমান ছিল, সেই সময়টা হচ্ছে বিচরণ কাল। বিচরণ কালকে আমরা উড্ডয়ন কালও বলতে পারি। এখন আসবে কি নির্ণয়, তাহলে বিচরণ কাল। বিচরণ কালের ক্ষেত্রে
আমরা অর্থাৎ বিচরণকাল এবং বা উড্ডয়নকাল যেটা বলছি তাকে আমরা কি দিচ্ছি ক্যাপিটাল টি দ্বারা। তার ক্ষেত্রে আমরা সুষম ত্বরণের সূত্রটা ইউজ করব। সুষম ত্বরণের সূত্রটা যদি ইউজ করি ভি আবার আমরা লিখতে পারি ভি ওয়াই ইকুয়াল টু ভি নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, যেহেতু বিচরণকাল বলছি এই টি গুলোকে আমি সবগুলোকে ক্যাপিটাল টি দিব, অর্থাৎ ওই যে ভাসমান অবস্থাটা বোঝাচ্ছি তো তার জন্য। যদি আমি ধরো এখানে ভিওয়াই এর মান আবার স্বভাবতই 0 ধরলাম, 0 ধরে ভি নট টি সমান হাফ জি টি স্কোয়ার ধরি এবং টি এর মানটা টি ইজ ইকুয়াল টু, তাহলে এদিকে নিয়ে আসলে হয় 0, তাহলে আমি কি পাচ্ছি হাফ ভি নট এর মান বসাও, এটাকে 1 নং সমীকরণ দ্বারা ডিনোট করলে 1 নং থেকে পাচ্ছি কি দেখো ভি নট সাইন থেটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে টি সমান আমরা কি পাচ্ছি, টি সমান আমরা ক্যালকুলেশন করে যদি হাফ জি টি স্কোয়ারকে এদিকে নিয়ে আসি, টি টি কাউন্ট করি ভি নট সাইন থেটা নট ডিভাইডেড বাই 2, এদিকে যদি জি নিয়ে আসি হাফ জিটি না, এখানে 2টা আর গুণন হয়ে যাবে জি ভি নট থেটা নট ডিভাইডেড বাই জি। দেখো হয়েছে কিনা, বুঝছো কিনা, 2 ভি নট সাইন থেটা নট ডিভাইডেড বাই জি বিচরণকালের মান। ঠিক আছে, বিচরণকালের মান 2 ভি নট সাইন থেটা নট ডিভাইডেড বাই জি। ওকে, একটু দেখে নাও। আচ্ছা, তারপরে আসো অনুভূমিক পাল্লা যেটা বলছি আমরা, অনুভূমিক পাল্লাটা আমাদের করতে হয় একটু। তারপরে আসছি কি অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লা যাকে আমরা ডিনোট করছি আর দ্বারা। ঠিক আছে, এবার দেখো অনুভূমিক পাল্লাটা কিভাবে বের করবো। একটু অনুভূমিক পাল্লাটা লেখার জন্য একটু সংজ্ঞাটাও লিখে দিই, আমি এগুলো একটু মুছে দিই সংজ্ঞাটা লেখার সময়। আচ্ছা, ওকে, তাহলে দেখো অনুভূমিক পাল্লাটা আসছে। অনুভূমিক পাল্লাটা কি বলছি, নিক্ষিপ্ত বস্তু আদি অবস্থায় আসতে অনুভূমিক যে দূরত্বটা অতিক্রম করছে সেটাই হচ্ছে অনুভূমিক পাল্লা। এখন অনুভূমিক পাল্লাটা বের করার জন্য কোন সমীকরণটা লাগবে, তখন আমাদের গতির সমীকরণগুলো কাজ করবে না, তখন আমরা ইউজ করব প্রাসের বেস সমীকরণটা। প্রাসের বেস সমীকরণটা কোনটা, y equal to tan theta x minus g divided by 2 v naught square cos square theta naught into x square, ওখানে ইউজ করব। যেহেতু আমরা বলছি এখানে x মানে কি, এটা হচ্ছে কিসের সমীকরণ, প্রাসের চলরেখ সমীকরণ যেটা বলি আমরা ম্যাথমেটিক্যালি বলতে গেলে চলরেখা সমীকরণ। তাহলে x এর যে মানগুলো পাবো সেগুলো কি হচ্ছে, সেগুলো হচ্ছে অনুভূমিক পাল্লা। তাহলে আমি এখানে কি লিখতে পারি, y এর এখানে আমি এই জিনিসটা লিখতে পারি না, tan theta r equal to r 2 v naught square cos square theta into r square। অর্থাৎ x এর সব মানে যদি x এর অবস্থান তো দূরত্বটাই তো x এর মানগুলো হচ্ছে r এর মান, তাহলে আমি এখানে লিখতে পারি না অনুভূমিক পাল্লা r। ওকে, এখন r সমান 0 এর মানে কি, ওখানে বিচরণকালেও বলেছে t সমান 0, তার মানে হচ্ছে যখন মানে ছুটছে ওই সময়টা তো কিছু ছিল না, তখন ওই সময়টা বা ওই দূরত্বটা ওইটাই নির্দেশ করে r সমান 0। তাহলে আমি এখানে স্বভাবত y এর মানকে আমি এটাকে 1 নং সমীকরণ দিলাম, y এর মান সর্বোচ্চ উচ্চতায় বলছি, উচ্চতার ক্ষেত্রে 0 ধরলাম। 0 ধরলে আমি আসি কি tan theta r minus g divided by 2 v naught square cos square theta r square। ঠিক আছে, তাহলে আমি যদি আনি এর পাশে g divided by 2 v naught square cos square theta
আর স্কয়ার ইকুয়াল টু tan থিটা আর থাকলো, ঠিক আছে, tan থিটা আর। এবার আসো কি করছি দেখো, দেখো কি করেছি আমি। প্রথমে y ইকুয়াল টু tan থিটা x মাইনাস g ডিভাইডেড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা x স্কয়ার। এটা হচ্ছে প্লাসের চলরেখা সমীকরণ। তাহলে x এর যেসব মান পাবো সেগুলো হচ্ছে অনুভূমিক পাল্লা, তার জন্য আমি এখানে অনুভূমিক পাল্লাকে পাল্লায় বসালাম আর দিয়ে করলাম। এখন আর ইকুয়াল টু 0 কথাও বললাম তোমাদেরকে। এখন একটু সহগত মান বসিয়েছি এখানে। তাহলে আমি একটু উপরের জিনিসটা একটু মুছে দিই, না হলে পড়তে পারবো না আমি সলভটা। হ্যাঁ, তাহলে একটু উপরে দেখো কি হয়। উপরে দেখো করলাম, আর কাটা গেল উভয় পাশ থেকে, আর করলাম tan থিটা ইন্টু কি যায় উপরে 2 v নট sin v নট স্কয়ার 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই g, ঠিক আছে। তারপর আসে কি, তাহলে এটা আসে কি tan থিটা, ওকে। tan থিটা সমান কি sin থিটা ডিভাইডেড বাই cos। তাহলে tan থিটা সমান কি লিখতে পারি, sin থিটা ডিভাইডেড বাই cos থিটা ইনটু 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই g, ওকে। আমরা একটু এই পাশটা মুছে দিচ্ছি, এই পাশটা মুছে দিলে কি হয়, তাহলে cos cos কাটা গেল, থাকে কি সম্পূর্ণ উপরে কি থাকছে v নট স্কয়ার sin থিটা cos থিটা ডিভাইডেড বাই g। তাহলে v নট স্কয়ারকে যদি আমি সামনে দিই 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু কি, v নট স্কয়ারকে সামনে দিলাম sin twice থিটা ডিভাইডেড বাই g, অর্থাৎ আর ইকুয়াল টু কি v নট স্কয়ার sin twice থিটা ডিভাইডেড বাই g, অর্থাৎ এটা হচ্ছে অনুভূমিক পাল্লা, ওকে। এবার এই চারটা বাদ দিয়ে একটা স্পেশাল জিনিস আছে, সেটা একটু দেখাচ্ছি। দেখো স্পেশাল জিনিসটা হচ্ছে এই চারটা জিনিস বাদ দিয়ে সর্বাধিক আনুভূমিক পাল্লা, এই জিনিসটা দিয়ে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম থাকে। সর্বাধিক আনুভূমিক পাল্লা অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুটি তার সর্বাধিক যে দূরত্ব নিক্ষেপের পরে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে আদি উচ্চতায় ফিরে আসে সেটা হচ্ছে সর্বাধিক অনুভূমিক পাল্লা। সেটা আমরা এখন যে আনুভূমিক পাল্লা বের করলাম তার থেকে বের করা যাবে sin twice থিটা। আমরা জানি কি sin twice থিটা আমরা কি বের করলাম এখন, আর এর মান r is equal to 2 v নট স্কয়ার v নট স্কয়ার sin twice থিটা ডিভাইডেড বাই g, ওকে। এটা বের করলাম আমরা। এখন কি বের করলাম sin twice থিটা v নট স্কয়ার sin twice থিটা ডিভাইডেড বাই g, সর্বাধিক আনুভূমিক পাল্লা বের করব। আমরা জানি কি ত্রিকোণমিতি অনুসারে sin twice থিটার সর্বোচ্চ মান কত, সর্বাধিক পাল্লা বের করব না, সর্বোচ্চ মান কত +1, ঠিক আছে। তাহলে আমি যদি ধরি, সুতরাং দিয়ে ধরলাম sin twice থিটার সর্বোচ্চ মান হচ্ছে 1। তাহলে 1 কখন হয়, sin থিটা 1 মানে 1 কখন হয় sin 90 ডিগ্রি মান। তাহলে উভয় পক্ষে যদি আমি ধরি sin twice থিটা ইজ ইকুয়াল টু, এটাকেও যদি আমি ত্রিকোণমিতিক ফর্মে নিই তাহলে sin 90 ডিগ্রি না, ঠিক আছে। তাহলে এখানে আমি twice থিটা ইজ ইকুয়াল টু কি করতে পারি 90 ডিগ্রি, বা এখানে কি লিখতে পারি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2, সুতরাং লিখতে পারি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। অর্থাৎ আমি এটা বলতে পারি যখন বস্তুটি নিক্ষেপ করার সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ যদি বস্তুটি নিক্ষেপ করার সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে সেটাই হবে সর্বাধিক
অর্থাৎ তখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থেকে বস্তুটা যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে সর্বাধিক অনুভূমিক পাল্লা। তাহলে আমি যদি এখানে বসাই r is equal to v naught square sin twice theta divided by g, সুতরাং r equal to হয় কি v naught square sin twice theta মান হচ্ছে sin 90 ডিগ্রি, ওকে, ডিভাইডেড বাই g। তাহলে r এর মান কি আসে, r এর মান দাঁড়ায় আমার v naught square g। যদি তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মে আসে যে সর্বাধিক আনুভূমিক পাল্লাটা নির্ণয় করো, তাহলে তখন কিন্তু নরমাল আনুভূমিক পাল্লার সমীকরণটা হবে না, তখন তোমাদেরকে এই সমীকরণটা ইউজ করতে হবে, অর্থাৎ r equal to v naught square ডিভাইডেড বাই g। অর্থাৎ কখন সে সর্বাধিক অনুভূমিক পাল্লা হয়, যখন একটি বস্তুকে নিক্ষেপ করি, তখন যদি নিক্ষেপণ কোণটা 45 ডিগ্রি হয়, অর্থাৎ ওই 45 ডিগ্রিতে যখন আমি বস্তুটাকে মারবো, ছুঁড়ে মারবো, তখন সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হচ্ছে সর্বাধিক আনুভূমিক পাল্লা। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমি আমার কি কি পড়লাম, আজকে আমি প্রাসটা পড়লাম। প্রাসের সাহায্যে কোনো একটা বস্তুর প্রাস নির্ণয় করলাম। আমি বল ছোড়া থ্রোয়িং দ্বারা বুঝিয়েছি, ছোড়া দ্বারা বুঝিয়েছি, প্রাসটা নির্ণয় করলাম। প্রাসটা কি জানলাম, প্রাসটা যে একটা দ্বিমাত্রিক গতি সেটা বুঝলাম। এই প্রাসটাকে বেস করে প্রাসটার অবস্থান বের করতে, বেগ বের করতে, কোণ বের করতে হলে আমাকে কি দরকার, প্রসঙ্গ কাঠামো দরকার। তাহলে আমি ফিরে গেলাম কোন চ্যাপ্টারে, ভেক্টরে। ভেক্টরকেও আমার রিলেটেডলি লাগছে এখানে। ভেক্টর থেকে আমি প্রসঙ্গ কাঠামোটা নিলাম, প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে আমি ওর গতিটা ডিফাইন করলাম। ডিফাইন করার পরে আমি ওইটার অবস্থানটা, বেগটা, আদি বেগে কি অবস্থায় ছিল, একটা নির্দিষ্ট সময় পরে তার বেগটা কি হলো, ওই বেগের মানটা আমি কিভাবে বের করতে পারি, যে কোনো মুহূর্তে বেগের মানটা আমি কিভাবে বের করতে পারি যদি আমাকে বলা হয়। তখন কোনো একটি বস্তুকে যদি আমি ছুঁড়ি, তাহলে ওই সময় যে কোণটা উৎপন্ন হয় অনুভূমিকের সাথে, সে কোণটা কত মানে থাকে, তাহলে কখন আমি কত কোণে ছুঁলে আমি সেটাকে প্রাস বলতে পারি, সেই কোণটা নির্ণয় করার সমীকরণটাও পেলাম। তারপর একটা মেজর থিং ছিল ওখানে অবস্থান ভেক্টর, অর্থাৎ বস্তুটি কোন অবস্থানে আছে ওটাকে যদি আমি ভেক্টরের মাধ্যমে অবস্থান ভেক্টর হিসেবে চিহ্নিত করি, অবস্থান ভেক্টরটা কিভাবে পাবো, অবস্থান ভেক্টরের ক্ষেত্রে বেগের মানটা কি হবে, অবস্থান ভেক্টরের ক্ষেত্রে থিটার মানটা কি হবে, সেগুলো পেলাম। সব শেষে আমি যখন অবস্থান ভেক্টর পর্যন্ত দিয়ে আমি ডিনোট করলাম, তখন শেষে এসে আমার দাঁড়ালো কি এই প্রাসটার সমীকরণ কি হতে পারে, এই প্রাসটা কি ধরনের। তাহলে আমি ত্রিকোণমিতিতে পড়ে এসেছি প্রাসগুলো প্যারাবোলা, হাই প্যারাবোলিক, ওই জিনিসগুলোর মধ্যে পড়ে কিনা আমার সমীকরণটা। আমি তখন ক্যালকুলেশন যখন করতে গেলাম, দেখলাম আমার প্রাসের সমীকরণটা কার সাথে সদৃশ্য হচ্ছে প্যারাবোলার সমীকরণটা সাথে, অর্থাৎ আমি বলতে পারি প্রাস এক প্রকার প্যারাবোলা। ঠিক আছে, তারপরে এই চার সমীকরণটা যখন আমি বের করলাম, প্যারাবোলার সমীকরণের সাথে সাদৃশ্য করে বের করলাম, তারপর আমার আসছে প্রাস নির্ভর করে চারটা থিং এর উপর। এই চারটা থিং গুলো হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, সর্বাধিক উচ্চতা, বিচরণকাল এবং আনুভূমিক পাল্লা, এগুলো বের করলাম। এই ছাড়াও আরেকটা পয়েন্ট থাকে যেটা হচ্ছে সর্বাধিক আনুভূমিক পাল্লা, তোমাকে বলতে পারে যে কোনো সময় সর্বাধিক আনুভূমিক পাল্লা। তাহলে এই পাঁচটা পয়েন্ট আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, যদি তোমরা না বুঝো, এখানে কোনো একটা ফর্ম বা কোনো একটা কিছু না বুঝে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝেছো। সবাই ভালো থেকো। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। যদি সম্ভব হয়, যদি তোমরা যদি না বুঝো, তখন তোমাদেরকে এখানে সম্ভব হলে আমি আবার একটু ক্লাস নিয়ে বুঝিয়ে দিতে পারি কিছু জিনিস। এর পরবর্তীতে যে ক্লাসে যে জিনিসগুলো নিয়ে আসবো আমি, সেটা হচ্ছে প্রাসের উপর কিছু ম্যাথমেটিক্যাল এবং হোল চ্যাপ্টারের উপর কিছু ম্যাথমেটিক্যাল ট্রাম নিয়ে একটা ক্লাস নেব। তারপর আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেব তোমাদেরকে। তারপর আমি এই বিষয়ে কিছু আপলোড দিয়ে রাখবো তোমাদেরকে অনলাইন পেজগুলোতে, খেয়াল রেখো তোমরা।